আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে গ্রামে ভয়ঙ্কর জিনের আক্রমণ, প্রথম পর্ব। যারা আগের পর্বটা দেখেন নাই তারা আগের পর্বটা দেখে আসুন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে। খুব সুন্দর একটা গল্প। আশা করি এই অসাধারণ গল্পটা আপনাদের ভালো লাগবে। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। কথাটা বলে চলে যায় সেই জিনেরা। ওরা চলে যাওয়ার পর সালাম দাদু সেখান থেকে রাতেই বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আয়েশাকে জিজ্ঞেস করি, আয়েশা, তুমি কি রাতের বেলা সালাম দাদুর ওখানে গিয়েছিলে? দাদুর কিছু হয়নি তো? উনি বেঁচে আছে না মারা গেছে? আমার কথায় আয়েশা বললেন, চিন্তা করো না, সালাম দাদু বেঁচে আছে। উনি সেই জিনদের সাথে কথা বলছে। তুমি দাদুর বাড়িতে গেলে শুনতে পারবা দাদু ওদের সাথে কি কথা বলছে। আয়েশার কথায় আমি খাবার খেয়ে সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। আমি দাদুর বাড়িতে গিয়ে ওনাকে দেখে বললাম, কেমন আছো দাদু? জানো, তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তুমি নাকি জিনদের সাথে কথা বলছো। কি বললে ওদের সাথে? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, হ্যাঁ, আমি সেই জিনদের সাথে কথা বলছি, কিন্তু ওদের মুখের দিকে তাকাইনি। আমি সেই জিনদের সাথে কথা বলে বুঝতে পারি ওরা এত সহজে গ্রাম ছেড়ে যাবে না, আর ওরা অনেক শক্তিশালী। তাই নাকি? তা এখন কি করবা? ওখানে কি আর যাবে না? আমার কথা শুনে দাদু বললেন, যাব, আজকে সন্ধ্যায় আবার ওখানে যাব, আর সেই জিনদের হাজির করব। আজকে সন্ধ্যায় আবার যাবে? দাদু, আমার মনে হয় তোমার ওখানে না যাওয়াই ভালো হবে। কাজটা ছেড়ে দাও। কিন্তু আমার কোনো কথা না শুনে দাদু বললেন, মানুষদের বিপদের সময় ফেলে আসতে নেই। আমি চেষ্টা তো করি, তারপর দেখা যাবে। দাদুর কথায় ওনাকে বললাম, ঠিক আছে, সন্ধ্যা হবার আগে ওখানে যাবে তো, তাই না? আমিও যাব। না করবে না, আমিও থাকব তোমার সাথে। চিন্তা করো না, দরকার হয় আমি অন্য কারো সাথে থাকব। আমার কথায় দাদু একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, বিকেলে আসিস। সন্ধ্যা হবার আগে সেই গ্রামে পৌঁছতে হবে। ঠিক আছে দাদু, তাই হবে। এই বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বললেন, নিষাদ, কোথায় গিয়েছিলি? সারাদিন বাহিরে বাহিরে থাকিস, বাবার কাজে একটু সাহায্য করতে পারিস না? মায়ের কথায় আমি মুশকি হাসি দিয়ে বললাম, আমি তো এখন ছোট বাবু, ছোটরা কি কাজ করতে পারে? আমার কথায় মা হেসে বললেন, মজা করা হচ্ছে তাই না? যা, তোর বাবা খাবার খেতে ডাকছে। মায়ের কথায় ঘরে গিয়ে বাবার সাথে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে ঘরে গিয়ে শুয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আজকে বিকেলে দাদুর সাথে সেই গ্রামে যাব। দাদু আজ ওই জিনদের হাজির করাবেন, আর কথা বলবেন। আমার কথায় আয়েশা পরি বললেন, একটু সাবধানে থাকিও, আর সালাম দাদুকে বলিও বেশি ঝামেলায় যেন না যায়। যদি মনে হয় জিনদের সাথে পেরে উঠবে না, তাহলে যেন ওখান থেকে চলে আসে। আয়েশার কথায় আমি রাজি হলাম। রাজি হওয়ায় সেদিন বিকেলে সালাম দাদু সহ চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর গ্রামের সবাই সালাম দাদুকে দেখে অবাক হয়ে বললেন, আরে, কবিরাজ সাহেব, আপনি বেঁচে আছেন? আমরা তো ভাবছি আপনি রাতেই মারা গেছেন, সেই জিনেরা আপনাকে নিয়ে গেছে। সবার কথায় সালাম দাদু বললেন, আল্লাহ যখন মৃত্যু লিখছি তখনই মৃত্যু হবে, তার আগে না। আমি কাল রাতে সেই জিনদের সাথে কথা বলছি। গ্রামের অবস্থা ভালো না। আপনারা কিছুদিন আগে যে মাছটাকে মেরেছেন সেটা সাধারণ কোনো মাছ ছিল না, ওটা ছিল একজন জিনের সন্তান। উনি সাধারণ কোনো জিন না, 50,000 জিনের সর্দার। আপনারা জিন সর্দারের ছেলেকে হত্যা করছেন। আপনারা ওনাদের ছেলেকে মারায় সেই জিন ও তার স্ত্রী আপনাদের পিছনে লাগছে। সালাম দাদুর কথায় গ্রামের সবাই অবাক হন। সবার মাঝে ভয় চলে আসে। সবাই ভয় পেয়ে দাদুকে অনুরোধ করে আর বলে, কবিরাজ সাহেব, আপনি তো সবই জানেন, আমরা তো জেনে শুনে ওই জিনের সন্তানকে হত্যা করিনি, তাই না? আপনি আমাদের বাঁচান, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। সবার কথায় দাদু বললেন, আপনাদের বাঁচানোর হাত আমার নেই, আল্লাহ আপনাদের রক্ষা করবেন। আমি ওচিলা হয়ে চেষ্টা করি আপনাদের সাহায্য করার। আপনারা আমাকে একটা ঘর দিন, সেই ঘরে আমি ছাড়া কেউ থাকবে না। আমাকে একটা ঘরে রেখে আপনারা সবাই অন্য বাড়িতে অন্য ঘরে গিয়ে থাকুন। আমি সেই জিনদের হাজির করব। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি করুন। দাদুর কথায় সবাই দাদুকে একটা ঘর দিলেন। ঘরটা ছিল টিনের ঘর, নিরিবিলি পরিবেশ। দাদুকে সেই ঘরে রাখার পর সবাই আরেকটা ঘরে এসে বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর চারিদিকে অন্ধকার করে রাত নেমে আসল।
রাত হওয়ায় সালাম দাদুর সেই ঘরে বসে ওনার জানা দোয়া কালাম পড়তে লাগলেন আর সেই জিনদের হাজির করার চেষ্টা করতে লাগলেন। সেই জিনদের হাজির করতে দাদুর বেশিক্ষণ সময় লাগেনি। অল্প সময়ে সেই ঘরটা কাঁপুনি দিয়ে সেখানে এসে উপস্থিত হন সেই জিন ও তার স্ত্রী। ওরা এসে দাদুকে বলে, সালাম তোকে, এত করে না করার পরও তুই এখানে আসলি, তুই কি জানের মায়া নাই? তুই ভালো মানুষ বলে বুঝিয়ে ছেড়ে দিলাম, কিন্তু তুই আমাদের বিষয় জানার পরও এখানে আসলি, এখানে এসে আবার আমাদের হাজির করালি, বল কি বলবি? সেই জিনদের কথায় দাদু তার ব্যাগ থেকে বোতল বের করেন আর সেই বোতলে থাকা পবিত্র জমজমের পানি নিজের শরীরে মেখে সেই জিনদের দিকে তাকান। দাদু জানেন জমজমের পানি শরীরে মেখে ওদের দিকে তাকালে এতে কোনো সমস্যা হবে না। দাদু সেই জিনদের দিকে তাকাতেই বুকটা ধুকপুক করে ওঠে, কেননা ওদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। ওদের দেখে দাদু ভয় পেলেও ওদের কিছু বুঝতে না দিয়ে বললেন, আমি জানি আপনারা খুবই ভয়ঙ্কর। আমার জায়গায় অন্য কবিরাজ হলে হয়তো কাজটা না করে চলে যেত, কিন্তু আমি গ্রামের অসহায় মানুষদের মুখের দিকে চেয়ে যেতে পারিনি। আমি আপনাদের আবারও বলছি, আপনারা এই গ্রাম ছেড়ে চলে যান। গ্রামের মানুষ না বুঝে আপনার ছেলেকে হত্যা করছেন। আমি আপনাদের এত করে বোঝানোর পরও যদি আপনারা না যান, তাহলে আপনাদের সাথে আমার শক্তির লড়াই করতেই হবে। সালাম দাদুর কথায় সামনে থাকা ওই জিনটা হাসতে হাসতে বলেন, শক্তি তাই না? কবিরাজ, আমাদের শক্তির কাছে তুই কিচ্ছু না, তুই বাচ্চা মাত্র। তুই কি ভাবছিস তোর ডাকে এখানে এসে হাজির হয়েছি? না, আমি চলি আমার নিজের মতো করে। আমি নিজের ইচ্ছায় আসছি, এখানে যাব নিজের ইচ্ছায়। তোকে কবিরাজ 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে এই গ্রাম ছেড়ে পালা, নইলে আজকেই হবে তোর শেষ দিন। কথাটা বলে সেই জিনেরা কালো ধোঁয়ার রূপ নেন আর সেই ঘরটা একদম ভেঙে চুড়ে শেষ করে দিয়ে গেলেন। শুধু ঘরটা না, আশেপাশে থাকা কয়েকটা বড় গাছের বড় ডালপালাও ভেঙে গেলেন। সেই জিনদের এমন ক্ষমতা দেখে দাদু বুঝতে পারলেন এদেরকে ছাড়ানো তার পক্ষে সম্ভব না। তাই দাদু সবাইকে ডাকলেন আর বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই জিনদের সাথে পারব না। এরা খুবই দুষ্ট প্রকৃতির আর ভয়ঙ্কর। এরা সংখ্যায়ও অনেক, 1-2 হলেও কথা ছিল। আমি এখনই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। যাবার আগে আপনাদের বলে যাচ্ছি, এই গ্রামে কেউ থাকবে না। নিজের বাড়িঘর ফেলে অন্য গ্রামে বা দূরে কোথাও গিয়ে বাড়ি করুন। এতে সমস্যা সমাধান হলেও হতে পারে, তবে সবাই আবার অন্য কোথাও গিয়ে একসাথে বাড়ি করিয়েন না, তাহলে সেখানেও চলে যাবে এই জিনেরা। এখন যে যার বাড়িতে চলে যান, সকাল হলে গ্রাম ছেড়ে পালাবেন। কথাটা বলে সালাম দাদু আমাকে বলেন, নিষাদ চল। সালাম দাদুর কথায় আমিও দাদু বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এমন সময় দাদু বললেন, নিষাদ, সমস্যা হবে, তোর বউ আয়েশা পরীকে ডাক। আমার কথায় আমি বললাম, ডাকতে হবে না, সামনে দেখো আয়েশা অলরেডি চলে এসেছে। আমার কথায় দাদু সামনে তাকিয়ে দেখলেন আয়েশা আসছে। আমরা আয়েশার কাছে যাওয়ায় আয়েশাও আমাদের সাথে হাঁটতে লাগলেন আর বললেন, কি হো দাদু, ওভাবে তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? ভয় পেয়েছেন বুঝি? আয়েশার কথায় সালাম দাদু বললেন, সত্যি বলতে ভয় একটু পেয়েছি নাতিবউ। তখন আয়েশা হাসতে হাসতে বলল, সমস্যা নেই দাদু, আপনাকে একটা যুবতী পরীর সাথে বিয়ে করিয়ে দেব, তাহলে আপনার শক্তি বেড়ে যাবে, পরীর সাহায্যও নেওয়া যাবে। আয়েশার এমন কথায় সালাম দাদু হেসে বললেন, আমি তো বউ আমার কাছে পড়ি, বুঝলে? তুমি আমার নাতি বউ, আমার সাথে মজা করছো করো, তবে একটা সত্যি কথা কি, এই জিনেরা আসলেই ভয়ঙ্কর। ওরা সংখ্যায় অনেক হওয়ায় আমি ওদের সাথে আর ঝামেলায় যাইনি। আমি চাইলে বড় বাবা জিন বা তোমার সাহায্যে ওদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু করলাম না, ভাবলাম ঝামেলা হবে। দাদুর কথায় আয়েশা বললেন, দাদু, আপনি ভালো মানুষ, আপনি তো মানুষের ভালো চান, আমি তো বুঝি, তাই না? আপনার যদি কখনো মনে হয় আমার সাহায্য দরকার, তাহলে অবশ্যই আমাকে বলবেন। দাদুর কথায় তখন সালাম দাদু বললেন, আচ্ছা আয়েশা, তুমি কি পারবা সেই জিনদের সাথে? দাদুর কথার জবাবে আয়েশা বললেন, দাদু, এই বিষয়ে বলতে তো অহংকার করা হয়ে যাবে, তবুও বলি, আমার হাতের বিশেষ এই চুড়িটা থাকায় আমার যে শক্তি, তাতে আমার সাথে সেই 2 জিন কেন, তার অনুসারী 50,000 জিনকেও পারবে না। আমি মুহূর্তে শেষ করতে পারি শত শত জিনকে। আয়েশার কথায় দাদু বললেন, তোমার শক্তির বিষয়ে আমি জানি, আমি জেনে শুনে তোমাকে এই ঝামেলার মধ্যে নিয়ে আসিনি। আমি চাই তুমি আমার নাতির সাথে সুখে সংসার করো, আমি এটাই চাই, চাই না কোনো ঝামেলায় জড়াও। আমি গ্রামবাসীদের বলেছি এই গ্রাম ছেড়ে চলে যেতে, আমার কথা মতো কালকে সবাই তাই করবে। কথাটা বলে আমি বললাম, দাদু, আমরা নদীর ঘাটে চলে এসেছি, কিন্তু ঘাটে তো মাঝি নেই, আমাদের ওপারে নিয়ে যাবে কে?
আমার কথায় আয়েশা বললেন, নৌকা লাগবে না, দুজনে আমার কাছে এসে হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আয়েশার কথায় আমরাও আর কথা বাড়ালাম না, আয়েশার হাতে হাত রাখলাম। আমরা আয়েশার হাতে হাত রাখায় আয়েশা চমকে উঠে দাদুকে বলল, দাদু, আপনার শরীর মনে হয় বন্ধ করা, ওটা কেটে দিন, নইলে আমার সমস্যা হবে। আয়েশার কথায় দাদু তার শরীর দোয়া কালাম পড়ে খুলে দিলেন। তখন আমরা আয়েশার হাতে হাত রেখে চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখলাম আমরা সালাম দাদুর বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। এদিকে নিজেকে বাড়িতে দেখে সালাম দাদু বললেন, ও, আমাকে বাড়িতে নিয়ে আসছো, ধন্যবাদ তোমাকে নাতি বউ। চলো, তোমরা ভিতরে চলো, খাবার খেয়ে যাবে। দাদুর কথায় আয়েশা বলল, আজকে না দাদু, আরেক দিন আসব, আপনি এখন ভিতরে যান। আমাদের কথায় দাদু ভিতরে যাওয়ায় আমিও আয়েশা হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে আসতে লাগলাম। চাঁদনি রাত, চাঁদের আলো এসে পড়ছে রাস্তায়। আমিও আয়েশা হাঁটছি। এমন সময় আয়েশাকে বললাম, এই আয়েশা, আমাদের পিছনে কিছু একটা হাঁটছে মনে হয়। এই বলে আমিও আয়েশা দুজনে পিছনে ঘুরে তাকালাম। তারপর আমরা তাকিয়ে দেখলাম আমাদের পিছনে দাঁড়িয়ে দুটো শেয়াল। শেয়াল দুটো আমাদের দেখে দাঁড়িয়ে রইলেন। তখন আমি আয়েশাকে বললাম, আয়েশা, এনারা মনে হয় সাধারণ কোনো শেয়াল না। আমার কথায় আয়েশা আমাকে সাহস দিয়ে বললেন, আরে ভয় পেও না, ওরা সাধারণ শেয়াল। আমি এখন অদৃশ্যভাবে তোমার সাথে হাঁটছি, ওরা আমাকে দেখতে পারছে না। ওরা ভাবছে তুমি একা, তাই পিছন পিছন আসছে। কথাটা বলে আয়েশা হাত ওপরে করে কি জানি করলেন, সাথে সাথে শেয়াল দুটো সেখান থেকে পালিয়ে গেল। ওরা পালিয়ে যাবার পর আমরা সেখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দরজায় ঠক ঠক করছি আর মাকে ডাকছি। আমার ডাকে মা দরজা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, কবিরাজ সাহেব, আপনি আপনি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমরা তো আপনাকে ডাকিনি। মায়ের কথায় আমি বললাম, না, মজা করো না তো, খিদে লাগছে, খেতে দাও। ওদিকে মায়ের এমন কথায় আয়েশা হাহা করে হাসতে হাসতে বললেন, মা, আপনি ঠিক বলছেন, আপনার ছেলে সালাম দাদুর সাথে ঘুরতে ঘুরতে কবিরাজ হয়ে যাচ্ছে। তখন মা বলল, কবিরাজকে কবিরাজ বললে দোষ, তাই না? যা, ভিতরে যা। সারাদিন বাহিরে থাকে, রাত হলে যে বাড়িতে থাকবে তা না। মায়ের কথায় হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখলাম মা খাবার ঘরে রেখে আসছে। মা খাবার রেখে যাওয়ায় আমরা দুজনে খাবার খেয়ে ঘুমালাম। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন জানতে পারি সেই গ্রামের সবাই নিজেদের বাড়ি ছেড়ে তাদের টাকা পয়সা ও পশু পাখি নিয়ে চলে গেছে অন্য গ্রামে, কেউ বা চলে গেছে দূরে কোথাও। একটা ভুলের কারণে একটা গ্রামের সবাই চলে গেলেন, পড়ে রইলেন গ্রামটা পরিত্যক্ত হয়ে। সেই গ্রামের সবাই চলে যাওয়ার পর সালাম দাদু আমরা ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না। গ্রামে যখন কোনো মানুষ নেই তাহলে সমস্যা হবে কিভাবে? কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণ করে। আবার নতুন করে সেই একই ঘটনা ঘটা শুরু হলো, আর এবার সেটা পাশের আরেকটা গ্রামে। ঘড়িতে রাত 10টা। রাতের খাবার শেষে আমি আর আয়েশা ঘরে শুয়ে গল্প করছি। এমন সময় মা দরজায় ঠক ঠক করে ডাকতে লাগলেন। মায়ের ডাকে উঠে দরজা খুলে বললাম, মা, কি হয়েছে, ডাকছো যে? আমার কথার জবাবে মা বললেন, বাবা, নিষাদ তোর ছোট খালার খবর পাঠিয়েছে। তোর খালার ছোট ছেলেটাকে খুঁজে পাচ্ছেন না। এই ঘটনাই শেষ নয়, ওদের গ্রামে নাকি ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে। রাত হলে একটা ভয়ঙ্কর জিন এসে দেখা দেয়, আর সেই জিনটাকে দেখে ভয়ে কাঁপুনি দিয়ে মারা যায়। মায়ের মুখে এমন কথা শুনে আমি আয়েশার দিকে তাকাতেই আয়েশা হাত ইশারা দিয়ে বললেন, আমি খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে চলে গেলেন আয়েশা। এদিকে তখন আমি মাকে বললাম, মা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো। আয়েশা আসলে আমি সব শুনব, তোমাকে কাল সব বলবো, কেমন? দরকার হয় কাল আয়েশা সহ আবারও ওই গ্রামে যাব। তুমি কোনো টেনশন করো না, যাও ঘুমাও। আমার কথায় মা শান্ত হয়ে ঘরে চলে গেলেন। এদিকে তখন আমি অপেক্ষা করতে লাগলাম আয়েশাপুরীর জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আয়েশা ফিরে আসলেন। আয়েশা আসতেই আমি বললাম, আয়েশা, এনারা কি সেই জিনেরা? আমার কথায় আয়েশা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এরা সেই জিন। আসলে সেই গ্রাম থেকে সবাই চলে গিয়েছিল ঠিক। সেই গ্রাম থেকে তোমার খালার যে গ্রাম, সেখানে যায় অনেকে আর জমি কিনে বাড়ি করে। অনেকে সেই গ্রামে যাওয়ায় ওই জিনেরাও চলে যায় তোমার খালাদের গ্রামে। এখন আগের গ্রামের লোকদের জন্য তোমার খালার গ্রামের মানুষেরাও বিপদে পড়ল। আয়েশার কথায় ওকে বললাম, আয়েশা, এখন কি করব? আমার আপন খালা, আমার মনে হয় এবার বিষয়টা দেখতে হবে। আমার কথায় আয়েশা বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখব। তার আগে কাল সালাম দাদু সহ তোমার খালার গ্রামে যাবে, সেখানে গিয়ে সেই জিনদের বিষয়ে সব খুলে বলবে, আর সবাইকে সাবধানে থাকতে হবে। আমরা এই বিষয়ে কাল সালাম দাদু সহ কথা বলবো। আজ অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। আয়েশার কথা মতো সে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে সব বলায় দাদু বললেন, নিষাদ, আমি জানি,
গতকাল বিকেলে সেই গ্রাম থেকে কয়েকজন লোক এসে আমাকে বিষয়টা জানিয়েছে। ওদের কথায় আমি না করে দিছি, কেননা সেই জিনদের সাথে কোনো রকম ঝামেলায় তো আমরা যাব না। দাদুর এমন কথায় ওনাকে বললাম, দাদু যেতে হবে, আয়েশা পরী নিজেই বলছে এবার। আসলে এবার যে গ্রামে ঘটনা শুরু হয়েছে সেই গ্রামে আমার খালার বাড়ি, আমার খালার ছোট ছেলেটাকে নিয়ে গেছে সেই জিনেরা। আমার কথায় দাদু অবাক হয়ে বললেন, তাই নাকি? বিষয়টা তো এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিষাদ আসলেই কি আয়েশা সেই জিনদের মুখোমুখি হবে এই কথা বলেছে? দাদুর কথায় আমি উত্তর দেবার আগে সেখানে আয়েশা পড়ি আসলেন। ও এসে বললেন, হ্যাঁ দাদু, আমি ওদের মুখোমুখি হব ও যুদ্ধ করব। আয়েশার এমন কথায় দাদু বললেন, তাহলে আর কি বলবো, আমিও রাজি। তবে আমার মনে হয় সেই জিনদের বিষয়ে আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। নিশ্চয়ই এখানে অন্য কারণও থাকতে পারে, নইলে ওরা অন্য গ্রামেও গিয়ে কেন একই ঘটনা ঘটাবে? দাদুর কথায় আয়েশা বললেন, দাদু, আমি সব খবর নিয়েছি কাল রাতে। আপনার ধারণা ঠিক। আসলে সেই জিনেরা তাদের সন্তানের হত্যার জন্য গ্রামবাসীর ক্ষতি করছে, এটা ঠিক। কিন্তু গ্রাম থেকে যে বাচ্চারা হারিয়ে যায়, এটা নিয়ে রহস্য আছে। আসলে সেই জিনেরা হলো সাধক প্রকৃতির জিন। ওরা মানুষদের বাচ্চাদের ধরে ওকে বলি দিয়ে শয়তানের পূজা করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। ওরা এখন পর্যন্ত 15টা বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছে, আর মাত্র 5টা বাচ্চা। মোট 20টা বাচ্চাকে বলি দিয়ে ওরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। এই 20টা বাচ্চাকে বলি দেবার আগেই ওদের শেষ করে দিতে হবে। আয়েশার কথায় আমি ও সালাম দাদু দুজনে অবাক হয়ে বলি, তাই নাকি? এটা তো অন্যায়। না না, এটা হতে দেওয়া যাবে না। এই বলে দাদু বললেন, আয়েশা, আমি কি বড় বাবা জিনকে ডাকব? না দাদু, আপাতত ডাকতে হবে না, আমি পারবো ওদের সাথে। পরে দরকার হলে ডেকে নিয়েন। তখন দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। তাহলে আমরা কখন যাবে সেই গ্রামে? দাদুর কথায় আয়েশা বললেন, আজকে সন্ধ্যায়। আয়েশার কথা মতো তাই করা হলো। সেদিন সন্ধেবেলা আমরা চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর দাদু সবাইকে বললেন, আপনাদের সাথে কবে আর কখন থেকে ঘটনা শুরু? দাদুর কথায় ওরা সব ঘটনা খুলে বললেন কবে আর কখন থেকে ঘটনা শুরু। সব শুনে দাদু বললেন, আপনারা এখন ঘরে যান, সন্ধ্যা হয়ে আসছে, আমরা না বলা পর্যন্ত কেউ বাহিরে আসবেন না। দাদুর কথায় সবাই ঘরে যাওয়ায় আমিও সালাম দাদু বাহিরে বসে রইলাম। তখন দাদুকে বললাম, দাদু, ডাকো সেই জিনদের ডাকো। আমার কথায় দাদু বললেন, ডাকতে হবে না, আমি বাহিরে বসে আছি, ওরা এমনিতেই চলে আসবে। শোন, ওরা আসলে ভুলেও ওদের দিকে তাকাবি না, মাথা নিচু করে কথা শুনবি। সালাম দাদুর কথায় আমি মাথা নিচু করেই বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন সেই জিন ও তার স্ত্রী। শুধু ওরা আসেনি, ওদের সাথে আরও অনেক জিন। ওরা এসে আমাকে ঘিরে ধরলেন আর বললেন, সালাম, তোকে বারবার না করছি, কিন্তু তুই কোনো কথা শুনিসনি। আজকে তোকে ছাড়ব না, তোর সাথে আসা এই ছেলেটালেও শেষ করে দেব। কথাটা বলে সেই জিন সর্দার হুকুম করলেন কিছু জিনকে। ওনার হুকুমে কিছু জিন আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। তখন আমি ভয়ে দাদুর হাত ধরে বসে রইলেন। এদিকে তখনই আয়েশা করি সেখানে এলেন। আয়েশা আশায় সেই জিন সর্দার বললেন, তুই তুই আবার কে? তুই কি এই সালাম কবিরাজের হয়ে গোলামি করতে আসছিস নাকি? বাঁচতে চাস তো এখান থেকে পালা। ওনার কথায় আয়েশা সেখানে দাঁড়িয়ে বললেন, শয়তানের দল, দিনের পর দিন মানুষদের ক্ষতি করে চলছিস, এখান থেকে কে পালায় সেটা একটু পর বুঝতে পারবি। আয়েশার কথায় সেই জিন সর্দার তার পাশে থাকা 10-15 জন জিনকে হুকুম দিলেন আয়েশাকে শেষ করে দিতে। ওনার কথা মতো কয়েকটা জিন আয়েশার দিকে তেড়ে আসায় আয়েশা 1 মিনিটের মধ্যে সবগুলা জিনকে সেখানেই মেরে ফেললেন। সবাই মারা যাওয়ায় ওই জিন সর্দারের স্ত্রী জিন সর্দারকে বললেন, ও আয়েশা পড়ি, এ সেই আয়েশা পড়ি যার হাতে শক্তিশালী ছুরি আছে। তখন জিন সর্দার আয়েশাকে বললেন, আয়েশা, বুঝতে পারছি তুই অনেক শক্তিশালী, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুই এখান থেকে চলে যা। ওনার কথায় আয়েশা বললেন, আমার সাথে আপনাদের শত্রুতা নেই, আপনাদের সাথে আমার শত্রুতা আছে। আপনারা অন্যায়ভাবে অনেককে হত্যা করছেন, যাদের মধ্যে আমার স্বামীর খালাতো ভাই আছেন। শুধু আমার স্বামীর খালাতো ভাইয়ের জন্য বলছি না, আমি গ্রামের আর কারো কোনো ক্ষতি হতে দেব না। আপনারা এখনই গ্রাম ছেড়ে চলে যাবেন। তখন সেই জিন সর্দার বললেন, আমাদের প্রতিশোধ নেওয়া না হওয়া পর্যন্ত আমরা কোথায় যাব না, গ্রামের সবাইকে শেষ করে তারপর যাব, এতে তোর সাথে যুদ্ধ করতে হলেও তাই করব। কথাটা বলে সেই জিন সর্দার ও তার স্ত্রী দুজনে আয়েশা পরীর দিকে তেড়ে আসলেন। তখনই শুরু হলো আয়েশা পরীর সাথে ওদের যুদ্ধ। ওদের সাথে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আয়েশা ওদের আহত করে ফেলে দিলেন মাটিতে। ওরা নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তখন আয়েশা বললেন, বলেন, এখন কি গ্রাম ছেড়ে যাবেন নাকি এখনই মেরে ফেলব? এদিকে তখনই সেখানে একটা পরী চলে আসলেন। এটা সেই পরী যে পরীর স্বামীকে মাছ মনে করে গ্রামবাসী হত্যা করছে। সেই পরী এসে বললেন, আয়েশা,
আমার শ্বশুর শাশুড়িকে মেরো না, আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।